ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানেই থেমো না। হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার, এসওই বাংলার ম্যাথামেটিক্সের শিক্ষক। তোমরা এই ভিডিওটি দেখছো ফ্রেন্ডলি লার্নিং মিঠুন স্যারের চ্যানেলে। মিঠুন স্যার আমার দাদা এবং একেবারেই স্যারকে আমি ভীষণভাবে ভক্তি করি, ভীষণভাবে শ্রদ্ধা করি। স্যার যে পথে চলছেন সেই পথকে অবলম্বন করার চেষ্টা করি। তো স্যার আমাকে বলেছিলেন যে আমিনুর ভাই আমাকে একটা ভিডিও বানিয়ে দিও, যে যাতে করে ছাত্রছাত্রীদের উপকার হয়। এই 1 বা 2 দিনে যারা আমাদের চ্যানেলে আছে তারা কিভাবে ম্যাথটা প্র্যাকটিস করবে সেটার উপর। তো আমি চেষ্টা করেছি সেটা সম্পূর্ণরূপে তোমাদের সামনে প্রেজেন্ট করার। তো এসওই বাংলার তরফ থেকে আমি আমিনুর স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি একদিনে কিভাবে তোমরা ম্যাথামেটিক্সটা প্র্যাকটিস করলে বা রিভিশন করলে খুব ভালোভাবে তোমরা ম্যাথামেটিক্স নামিয়ে আসতে পারো, এবং তার পাশাপাশি তোমরা ম্যাথামেটিক্সে এই 1 বা 1.5 দিনে কোন জায়গাগুলো এক্স্যাক্টলি করবে, অর্থাৎ বেসিক্যালি লাস্ট মিনিট সাজেশন। তো এটা দুটো ভাগে ভাগ করে আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট আলোচনা করব কিভাবে টাইম টেবিল অনুযায়ী তুমি এই 1.5 দিনে তোমার কমপ্লিট রিভিশন করবে ম্যাথামেটিক্স, এবং তারপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন অঙ্কগুলো কোন কোন চ্যাপ্টার থেকে লাস্ট মিনিটের জন্য ইম্পর্টেন্ট। তো বেশি দেরি করব না, চলো লেটস গো, আমরা শুরু করে দিই। প্রথমেই আসি যে তোমরা আজকে অর্থাৎ 17 তারিখ পরীক্ষা দিয়ে ফিরেছো, এবং পরীক্ষা দিয়ে ফেরার পর তোমরা বিকাল 1টা নাগাদ পরীক্ষা দিয়ে নিশ্চয়ই বাড়ি ফিরে গেছো, এবং তারপর 1টা থেকে 5টা আমি এই সময়টা একটা ব্রেক টাইম দিয়েছি, যাতে করে ফিজিক্স পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক, যাই হয়ে যাক, ভালো হলে খুব উত্তেজিত হওয়ারও কিছু নেই, খারাপ হলে খুব দুঃখিত হওয়ারও কিছু নেই। যদি তুমি অধিক উত্তেজিত হও তাহলেও তোমার ম্যাথ পরীক্ষা খারাপ হবে, যদি তুমি অধিক দুঃখিত হও তাহলেও তোমার ম্যাথ পরীক্ষা খারাপ হবে। তাই বি নর্মাল, অর্থাৎ ফিজিক্স পরীক্ষা যাই হয়ে যাক না কেন, ম্যাথামেটিক্স ভালো করতে গেলে তোমাকে আগে ফ্লেক্সিবল হতে হবে, শান্ত হতে হবে, এবং সবকিছু ভুলে যেতে হবে। তাই এই সময়ে আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা যারা সলিউশন প্রোভাইড করছে বা ফিজিক্সের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছে তাদের ভিডিওগুলো দেখো না, বিকজ অফ দ্যাট পরীক্ষার মাঝখানে এটা তোমাকে ক্ষতি করবে, তোমার মেন্টাল ইলনেস তৈরি করবে এবং মেন্টালি তোমাকে অনেক বেশি কনফিউজড করবে। আর দ্বিতীয়ত, কোনো বন্ধু বান্ধবের সাথে ফোন কলে বা হোয়াটসঅ্যাপ চ্যাটে বেশিক্ষণ থেকো না, তাহলেও কিন্তু সেটা তোমার মেন্টাল জায়গাটাকে এফেক্ট করবে। অর্থাৎ সে বলবে এ তুই ওইটা করেছিলিস, তুমি দেখবে না আমি তো করিনি, তাহলে তুমি কনফিউজড হয়ে যাবে, প্যানিক করবে, আর এর ফলেই তুমি ম্যাথামেটিক্স প্র্যাকটিস করতে পারবে না এবং ম্যাথামেটিক্স পরীক্ষা খারাপ হবে। তাই শুরুতেই তুমি পরীক্ষা দিয়ে আসার পর সমস্ত ফিজিক্সটাকে ভুলে যাও, ফিজিক্সটাকে পুরোপুরি গঙ্গার জলে ভাসিয়ে দাও, কারণ যা হয়েছে হয়ে গেছে, আমি আর দেখবো না। পারলে প্রশ্নটাকে একটু লুকিয়ে রাখো, দূরে রাখো, এবং দ্বিতীয়বার প্রশ্নটাকে বাড়ি ফেরার পর খুলো না। প্রথমে রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, এবং একটু হালকা ন্যাপ নিয়ে নাও, ঘুমিয়ে নাও। বিকাল 5টা পর্যন্ত তুমি একটু ন্যাপ নিয়ে, একটু গান শুনে, একটু খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স হয়ে যাও। এইবার শুরু হচ্ছে 5টা থেকে তোমার যুদ্ধ। কিসের জন্য? ম্যাথামেটিক্সের জন্য। সেই যুদ্ধটা কিভাবে শুরু হচ্ছে? তুমি 5টা পর্যন্ত রেস্ট নিয়ে নিলে, তো 5টা থেকে 9টা পর্যন্ত তুমি ভেক্টরটা কমপ্লিট করে নাও। অর্থাৎ ম্যাথামেটিক্সে তোমাদের কি কি আছে? ভেক্টর এন্ড 3D আছে, তোমাদের পুরো ইন্টিগ্রেশন, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই পুরোটা আছে, এবং লিনিয়ার প্রোগ্রামিং আছে। তাহলে তুমি প্রথম যেটা করছো সেটা হচ্ছে 3 ঘন্টায় ভেক্টরটাকে কমপ্লিট করছো, লাস্ট মিনিট রিভিশন। সুতরাং একটা প্রশ্ন নিয়ে 1 ঘন্টা বসে থাকার সময় নেই, জাস্ট এসএনদের বইয়ের এক্সাম্পলের প্রবলেমগুলোকে দেখে নাও এবং এক্সারসাইজের প্রবলেমগুলোকে জাস্ট চোখ বুলিয়ে নাও। এই সময়ে তোমরা যারা যারা সারা বছর পড়াশুনো করেছো, 3 ধরনের স্টুডেন্ট হয়: যারা সারা বছর ম্যাথ প্র্যাকটিস করেছে, যারা মোটামুটি করেছে, এবং যারা একেবারেই করেনি। আমি 3 জনের জন্যই বলছি। যারা সারা বছর ম্যাথ প্র্যাকটিস করেছো ইউটিউব দেখে, অনলাইন ব্যাচ দেখে বা অফলাইনে পড়েছো, তাদের বলবো যে এই একদিনে তোমরা ইউটিউবটাকে একটু অ্যাভয়েড করো। তোমরা তোমাদের নিজেদের মতো করে এই ভিডিওটা দেখে নেওয়ার পর নিজেদের মতো করে প্র্যাকটিসটা করো। সেক্ষেত্রে তোমরা এসএনদের বই এবং ফেয়ার খাতাটাকে হাতিয়ার করো। এবার তুমি যদি এসএনদের না পড়ে একেবারেই সাঁতরা পড়ে থাকো, তাহলে সাঁতরার বই এবং ফেয়ার খাতাটাকে হাতিয়ার করো। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, যারা মিডিয়াম আছো তারা কি করবে? তারা অবশ্যই যে
এসএনদের বই বা সাঁতরার বই যেটা পড়েছো সেটা তো দেখবেই, তার সাথে সাথে আচ্ছা যারা ভালো আছো তারা মডেল কোশ্চেন পেপারটাও কিন্তু একটু দেখে নিতে পারো। লাস্ট যে মডেল কোশ্চেন পেপার তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বেরিয়েছে, যারা মিডিয়াম তারাও সেটাই করবে এবং একটু বেশি করার চেষ্টা করবে, একটু বেশি ডিপলি করার চেষ্টা করবে এবং কোনো চ্যাপ্টারে যদি ডাউট থেকে থাকে সেক্ষেত্রে ইউটিউবের সহায়তা নেবে, বা আল্ট্রা ম্যারাথন বা আমাদের এসওই বাংলাতে যেগুলো হয়েছে বা অন্যান্য চ্যানেলেও যেগুলো হয়েছে সেগুলো সহায়তা নিতে পারো। যে কোনো ভালো জিনিস তোমরা নিতে পারো। আর যারা থার্ড পজিশন অর্থাৎ খুব খারাপ অবস্থা তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তারা এখন এই কোশ্চেনগুলো দেখেও তো কোনো লাভ হবে না, সুতরাং তারা যেটা করতে পারো সেটা হচ্ছে যে এসওই বাংলা চ্যানেলে একটা আল্ট্রা ম্যারাথন দেওয়া আছে 14 ঘন্টার, সেই ম্যারাথনটা তোমরা একটু দেখে নিতে পারো এবং সেই ম্যারাথনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিতে পারো। সেখানে কনসেপ্ট এবং কোশ্চেন দুটোই আছে, আই থিঙ্ক বেটার বেনিফিট হবে। তো এছাড়া আমার আর কোনো অপশান নেই বলার, যে আমি যতটুকু তোমাদের জন্য করতে পারি সেটা হচ্ছে এটাই। তো এইবার তোমরা 5টা থেকে 9টা পর্যন্ত ভেক্টর কমপ্লিট করছো, 9টার পর একটা জাস্ট ব্রেক নিচ্ছ, সেখানে তুমি ডিনার সারছো এবং রাত 10টা থেকে 12টা পর্যন্ত তুমি 3D অর্থাৎ 3 ডাইমেনশনাল জিওমেট্রি কমপ্লিট করছো। নেক্সট তুমি কি করছো, পরের দিন সকাল 6টার মধ্যে উঠে ফ্রেশ হয়ে 7টা থেকে পড়তে বসছো, 7টা থেকে 10টা ইনডেফিনাইট প্র্যাকটিস করছো, 10টা 30 থেকে 12টা 30 ডেফিনাইট, 3টে থেকে তারপর 12টা 30-এর পর তুমি স্নান খাওয়া ঘুম সব করে 3টে থেকে ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া 5টা পর্যন্ত, তারপর একটা ন্যাপ নিয়ে 6টা থেকে 9টা পর্যন্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং তারপর ডিনার করে 10টা থেকে 11টা পর্যন্ত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এটা খুব একটা দেখার নেই, জাস্ট একবার চোখ বুলিয়ে নিলে হবে যদি আগে থেকে করে থাকো। তাহলে রাত 11টার মধ্যে তোমার কোর্স কমপ্লিট। তুমি এবার কি করছো, পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে, পরের দিন সকালে খুব বেশি চাপ না নিয়ে তুমি ফ্রেশ হয়ে জাস্ট রিল্যাক্স হয়ে এবং একটু অ্যাফার্মেশন বা একটু ভিজুয়ালাইজেশন করে তুমি জাস্ট এক্সাম হলের উদ্দেশ্যে রওনা নিচ্ছ। ভিজুয়ালাইজেশন মানে হ্যাঁ আমি এই জিনিসগুলো পড়েছি, চোখ বন্ধ করে একবার ভেবে নেওয়া, বাকি বই খাতা খোলার ওই দিন সকালে দরকার নেই, খাওয়া দাওয়া করে এক্সাম হলের উদ্দেশ্যে রওনা দিচ্ছ। তাহলে এই হচ্ছে তোমার পড়ার টেকনিক অর্থাৎ রিভিশন করার টেকনিক। এই পদ্ধতিতে রিভিশন করলে তুমি তোমার সম্পূর্ণ সিলেবাসটা রিভিশন করে নিতে পারছো এবং খুব এফেক্টিভ হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা তোমরা করে নিলে নেক্সট যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে তোমরা কোন কোন কোশ্চেনগুলো এই মুহূর্তে ইম্পর্টেন্ট বা কোন কোন কোশ্চেনগুলো দেখবে। দেখো তোমাদের একদম লাস্ট মুহূর্তে মডেল কোশ্চেন পেপার বেরিয়েছে, আমি মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো এবছরের সেমিস্টার 4-এর জন্য সেগুলো এসওই বাংলাতে একটা আলট্রা ম্যারাথন করিয়েছি, 14 ঘন্টার ম্যারাথন ম্যাথামেটিক্সের, সেখানে সমস্ত কিছু আলোচনা করেছি। কিন্তু মডেল কোশ্চেন পেপার তারপরে বেরিয়েছে এবং বেশিরভাগ প্রশ্নই মডেল কোশ্চেন পেপার থেকে হুবহু আমি একই রকম করিয়েছি, কিন্তু তারপরেও মডেল কোশ্চেন পেপার যেহেতু বেরিয়েছে তো এবছর আশা করা যায় ম্যাথামেটিক্সে মডেল কোশ্চেন পেপারের যে স্ট্রাকচার সেটাকে অবলম্বন করবে। ম্যাথামেটিক্সে কখনো হুবহু কোশ্চেন পাওয়ার আশা করো না, যদি পেয়ে যাও তাহলে সেটা তোমার খুব ভাগ্য ভালো, তুমি খুব মানে কি বলবো, তুমি খুব লাকি পারসন। বাট যদি না পাও সব সময় মনে রেখো ম্যাথামেটিক্স টাইপ ফলো করে, অর্থাৎ কোন কোন টাইপের প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি সেটা নিয়েই ব্যাখ্যা করব। মডেল কোশ্চেন পেপার থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো থেকেই ব্যাখ্যা করব। যে ভেক্টরের প্রথম 2 নম্বরের কোশ্চেন, দেখো একটা ভেক্টরের অভিমুখে ভেক্টরের এমন ভেক্টর নির্ণয় করো যার মান 7। দেখো একক ভেক্টর হলে কি হবে a বাই মড a, কিন্তু এর অভিমুখে একটা ভেক্টর যার মান 7 তাহলে কি হবে 7 ইন্টু a বাই মড a। এই রকম কোশ্চেন এই মডেল কোশ্চেন পেপারে যে কোশ্চেনগুলো দিয়েছে দেখবে যারা যারা প্র্যাকটিস করেছো সবই পারা উচিত, কিন্তু যে কোশ্চেনগুলো স্ট্রাকচার স্টার দেওয়া আছে রেড কালি দিয়ে সেগুলো বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো এইটা কিন্তু আমি বারবার করে তোমাদেরকে বলছি যে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো দুটি ভেক্টর সমরেখ হলে a এর মান কত হবে, ঠিক আছে? যে জায়গাগুলো স্টার দেওয়া আছে সেই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র আমি নয়, আমি এবং তোমাদের সৌভিক স্যার দুজন মিলেই কিন্তু আমরা এই কোশ্চেনগুলো চুজ করেছি এবং এই কোশ্চেনগুলো ভীষণ 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন তোমরা একটু দেখে নাও যে এই ধরনের কোশ্চেনগুলো যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো অবশ্যই করতে হবে, আর যদি সবগুলো করতে পারো খুবই ভালো, ঠিক আছে? মধ্যবর্তী কোণে tan θ বাই 2 এর একটা কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের আলফা লম্ব কোশ্চেন, এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেন আসার চান্স নেই কিন্তু আসতেও পারে, কেননা ভেক্টরের 3টি ভেক্টর একতলীয় হওয়া এটা কিন্তু আমাদের সিলেবাসে সেভাবে বলেনি, বাট সিলেবাস বহির্ভূত কোশ্চেন তো এবছর বারবার আসছে, সুতরাং এটা তোমরা একটু করে রেখো।
আচ্ছা, এই ধরনের লেখা প্রশ্নগুলো 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এই যে জিএ প্লাস জিবি প্লাস জিসি আমি করিয়েছি এই প্রশ্নগুলো, তোমাদের ক্লাসে অনেকবারই করিয়েছি, ইভেন আমি ম্যারাথনেও করিয়েছি। এবিসি ওই যে স্টার দেওয়া আছে, এই যে ষড়ভুজের প্রবলেমটা ভীষণ ইম্পর্টেন্ট, ষড়ভুজের প্রবলেম। ঠিক আছে, এই প্রশ্নটা এটা 100% দিয়ে রাখো, খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 9-এর প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা 2 নম্বরের দিতে পারে, কিন্তু এখানে 3 নম্বর দিয়ে দিয়েছে। যাই হোক, মোটামুটি স্টার দেওয়া প্রশ্নগুলো একটু দেখে নাও। ওকে, এবার ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি থেকে দেখো যে স্টার দেওয়া যে প্রশ্নগুলো আছে, এখানে কিছু কিছু 2 নম্বরের প্রশ্ন যেগুলো 11-এর কনসেপ্টে দিয়েছে, কিন্তু 11-এর যে ত্রিমাত্রিক ছিল সেটার কনসেপ্টে দিয়েছে, কিন্তু এখান থেকে একটা প্রতিবিম্বের অঙ্ক, যে সরল রেখার রেসপেক্টে প্রতিবিম্ব, এরকম একটা অঙ্ক আসতে পারে। দুটি সরল রেখা তির্যক হলে তাদের মধ্যে দূরত্বের এরকম একটা অঙ্ক আসতে পারে। আর একটা সরল রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব নির্ণয়, এরকম একটা অঙ্ক আসতে পারে। এটা ত্রিমাত্রিক দেশ থেকে আমার যা ধারণা এই ধরনের অঙ্ক আসতে পারে। এই যে অঙ্কটা এক্স এক্স আইভি, ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, ভীষণ। ঠিক আছে, দেখে নাও স্টার দেওয়াগুলো। আচ্ছা, দিক কোসাইন দিক অনুপাত থেকে এই ধরনের 2 বা 3 একই রকম প্রবলেম, এই ধরনের প্রবলেম কিন্তু একটা আসবে। ঠিক আছে, 3-এর দাগের এও দিতে পারে, 3-এর দাগের বিও দিতে পারে, এটা দিলেও প্রমাণ করা যাবে, এটা দিলেও প্রমাণ করা যাবে। আমি সব প্রমাণ করে দেখিয়েছি তোমাদের ক্লাসে। হলো, খুব বাজে কোশ্চেন হলে এই ধরনের কোশ্চেন দেবে, খুব লেন্দি খুব বাজে কোশ্চেন হলে এই ধরনের কোশ্চেন দেবে। ঠিক আছে, তো আমরা সবসময় খারাপের জন্য প্রিপেয়ার থাকবো, আমরা শুধু ভালোর জন্য প্রিপেয়ার থাকবো না। একটু দেখে নাও, পরপর পরপর দেখে নাও, পরপর পরপর একটু দেখে নাও, স্টার দেওয়াগুলো ভালো করে আন্ডারলাইন করো। সমাকলন, এই জায়গাটাতে একটু বলার যে ইন্টিগ্রেশন থেকে কিন্তু আমার কমন দেওয়ার কিছু নেই, বা কমন দেওয়া যায় না। এটা আমি কেন, কোনো টিচারই ইন্টিগ্রেশন থেকে তোমাদের কমন দিতে পারবে না। এটা একদম মানে সত্যি কথা, যে ইন্টিগ্রেশন থেকে কমন দেওয়া ইটস টু ডিফিকাল্ট। ইন্টিগ্রেশন থেকে কমন দেওয়াটা একেবারেই মানে চাপের একটা বিষয়, যে ইন্টিগ্রেশন থেকে কমন সে অর্থে হয় না। কিন্তু তারপরও আমি কিছু কিছু প্রবলেম যেগুলো আমার মনে হয়েছে এবং সৌভিক স্যারের সাথে কথা বলে সেই প্রবলেমগুলো দাগিয়েছি। তবে ইন্টিগ্রেশন আমি চাইবো মডেল কোশ্চেন পেপারে যত কোশ্চেনই তোমাদের দিয়েছে তোমরা সমস্ত কোশ্চেনগুলো করে যাও, এটা আমি চাইবো। আমার রিকোয়েস্ট থাকবে যে ইন্টিগ্রেশন সব করে যাও। তবে এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি এই অঙ্কটা তোমাদের ম্যারাথনেও করিয়েছি, এক্সাম্পলের প্রবলেম, ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। যে কটা প্রবলেম এখানে আমি দাগ দিয়েছি, স্টার দিয়েছি, সেই কটা প্রবলেম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু ইন্টিগ্রেশন, এ দেখো আমাদের এইটা কিন্তু সিলেবাসে ছিল না, কিন্তু মডেল সেটে দিয়ে দিয়েছে। এবার সিলেবাস বহির্ভূত কোশ্চেন যদি দিয়ে দেয় তাহলে কি করা যাবে, এটাও আমি করিয়েছি তোমাদের ম্যারাথনে। খুব ভালো অঙ্ক, খুব ভালো, মানে খুব লেন্দি এবং খুব ভালো। ঠিক আছে, সমাকলনের প্রয়োগ, সমাকলনের প্রয়োগ থেকে অধিবৃত্ত, দুটি অধিবৃত্ত ছেদ করছে, একটা অধিবৃত্ত একটা বৃত্ত ছেদ করছে, একটা বৃত্ত একটা স্ট্রেট লাইন ছেদ করছে, একটা অধিবৃত্ত একটা স্ট্রেট লাইন ছেদ করছে, এই ধরনের প্রবলেম অসংখ্য আসার সম্ভাবনা। এই ধরনের প্রবলেমই দেবে। আমি দেখো সেই প্রবলেমগুলো দাগ দিয়েছি। আর ত্রিকোণমিতি এটা সিলেবাসে যদিও নেই, কিন্তু ওই যে সিলেবাস বহির্ভূত কোশ্চেন দিতে পারে, যেহেতু মডেল কোশ্চেন সেটে দিয়েছে তো দিয়ে দিতে পারে। ঠিক আছে, দেখে নাও একটু, পরপর পরপর দেখে নাও। দেখো আমি যেগুলো বললাম সেই রকমই প্রবলেম আছে প্রত্যেকটা। এই প্রবলেমটা আমি তোমাদেরকে ম্যারাথনে করিয়েছি, ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, অবকল সমীকরণ, অবকল সমীকরণ থেকে এই একটা প্রবলেম, ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। এটা ক্রম ও মাত্রা নির্ণয়ের একটা অঙ্ক 2 নম্বরে দেবেই তোমাকে, ধরে নাও 2 নম্বরের ক্রম ও মাত্রা নির্ণয়ের একটা প্রবলেম তোমরা পাচ্ছ। আচ্ছা, তো এই প্রবলেমটা, ওকে, এই প্রবলেমটা, এই প্রবলেম 6-এরটা, 9-এরটা, 10-এরটা, 12টা, 13টা, 15টা। রৈখিক প্রোগ্রাম ভিত্তিতে চলে এসো। রৈখিক প্রোগ্রাম ভিত্তিতে মান 2-এর তোমাদের একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিতে পারে, যে প্রশ্নবোধক রৈখিক প্রোগ্রাম বিধি কি, রৈখিক প্রোগ্রাম বিধির সীমাবদ্ধতা কি, এই ধরনের প্রশ্ন দিতে পারে। কার্যকর অঞ্চল বলতে কি বোঝো, কার্যকরহীন অঞ্চল বলতে কি বোঝো, এগুলো বই পড়লে তুমি জাস্ট থিওরি পার্টটা পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, আর না হলে এই ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে। এই ধরনের প্রশ্ন আমি চাই, এই ধরনের প্রশ্ন দিই, যে একটা ছবি দিয়ে তোমাদেরকে সিগনিফাই করতে বলুক। তবে এই ধরনের প্রশ্ন, যে এইটার দিয়ে তোমাকে ছবি আঁকা, এই ধরনের প্রশ্ন দিলে ভালো। আর আবল তাবল প্রশ্ন কিছু এখানে আছে, এই উত্তল চিত্র, এগুলো সিলেবাসে নেই, কেন দিয়েছে আমি জানি না। আচ্ছা, এটা রৈখিক হবে, হ্যাঁ রৈখিক হয়ে গেছে, রৈখিক হবে।
ঠিক আছে? তো রৈখিক প্রোগ্রাম বিধি বানানো ভুল আছে এখানে, প্রোগ্রাম বিধি বানানো ভুল আছে। আচ্ছা, রৈখিক প্রোগ্রাম বিধি থেকে 3 নম্বরের যে কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন 3 ধরনের। কি কি? একটা হচ্ছে সীমাবদ্ধ, একটা হচ্ছে অসীমাবদ্ধ, একই অপরেনি অসীমাবদ্ধ, আর একটা সীমাহীন বা কার্যকরহীন। একটা সীমাবদ্ধ, একটা অসীমাবদ্ধ, আর একটা কার্যকরহীন। এই 3 ধরনের রৈখিক প্রোগ্রাম বিধি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো সীমাবদ্ধ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যে একটা এই স্ট্রেট লাইন, এবার হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে সীমাবদ্ধ অঞ্চল। অর্থাৎ জাস্ট ধরো এই অঞ্চলটাও যদি আমি ধরি, যে এই মাঝখানের অঞ্চলটা, এটাও সীমাবদ্ধ অঞ্চল। অসীমাবদ্ধ অঞ্চল কোনগুলো? অসীমাবদ্ধ অঞ্চল ধরো এই দুটো স্ট্রেট লাইন, এই অঞ্চলটা অসীমাবদ্ধ। আর কার্যকরহীন অঞ্চল কোনগুলো? কার্যকরহীন অঞ্চল হচ্ছে একটা এদিকে চলে যাচ্ছে, একটা এদিকে চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কার্যকরহীন। তো এই 3 ধরনের প্রবলেম আমি ইন ডিটেলস ক্লাসে তোমাদের করিয়েছি। তো আশা করছি এই 3 ধরনের প্রবলেম দিলে তোমরা পারবে। আমার রৈখিক প্রোগ্রামিংয়ের একটা ওয়ান শটও আছে, রিসেন্ট কিছুদিন আগে দিয়েছি এসওই বাংলা চ্যানেলে, তো তোমরা সেটা গিয়েও দেখে নিতে পারো। ঠিক আছে? তো তোমরা ম্যাথামেটিক্সের যে যে জায়গাগুলো বললাম, যে ম্যারাথন বা যে বিষয়গুলো বললাম, সেই সব কিছু তোমরা এই চ্যানেলটাতে পাবে, এসওই বাংলা এই চ্যানেলটাতে পাবে। তো এই চ্যানেলটাতে তোমরা গেলে সমস্ত কিছু দেখতে পারবে, এসওই বাংলা বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এবার তোমরা মোটামুটি তোমাদের যে প্রিপারেশন, সেটা একদিনের মধ্যে যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করো। আমি যতটা পারি, যতটা চেষ্টা করেছি তোমাদের পাশে থাকার বা কোশ্চেনগুলো ডিসকাশন করার। দেখো, আজকে দাঁড়িয়ে একদিন আগে একটা 5 ঘন্টার ভিডিও দেওয়া একেবারেই আমার মনে হয় না ঠিক। তো সারা বছর ধরে যেগুলো পড়িয়েছি সেগুলো স্টকে আছে, তোমরা গিয়ে সার্চ করে দেখে নিতে পারো। আর সবচেয়ে বড় কথা, এই যে ভিডিওটি তোমাদের ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে যাচ্ছে, আমার কাছে মিঠুন স্যার শুধুমাত্র একজন স্যার নয়। সত্যি কথা বলতে, যে স্যার পড়াতে সবাই পারে, কিন্তু শিক্ষক হয়ে উঠতে কি সবাই পারে? আমার মনে হয় না। এই প্রশ্নের উত্তর না। কিন্তু আমার কাছে মিঠুন স্যার একজন প্রকৃত শিক্ষক। অর্থাৎ তার মধ্যে পড়ানো ছাড়াও এমন কিছু গুণ আছে, যে গুণগুলো তাকে শিক্ষক হিসেবে আমার কাছে প্রতিফলিত করে বা আমি আমার চোখে দেখতে শেখাই। সেগুলো নমনীয়তা, শিষ্টাচার, ক্ষমা, কর্তব্যবোধ এবং ভালোবাসা। এবং আমি সেই জায়গাটা পেয়েছি, স্যার সেই জায়গাটা আমাকে দিয়েছেন। আমি কৃতজ্ঞ স্যারের কাছে সব সময়ের জন্য। আমি স্যারকে একেবারেই নিজের দাদার মতো দেখি এবং সবসময় চেষ্টা করি শেখার। আমার মধ্যে যে ভুলভ্রান্তিগুলো আছে, সেই ভুলভ্রান্তিগুলো কাটিয়ে উঠে স্যার একজন অনুপ্রেরণা, তাকে আমি ফলো করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে স্যার আজকে তোমাদের এই ফ্রেন্ডলি লার্নিং, তোমাদের ভালোবাসার চ্যানেল, সেখানে এসে আমাকে কথা বলার বা তোমাদের একটু হলেও হেল্প করার সুযোগ দিয়েছে। এর জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞ থাকবো। আর তোমরা যদি এটা দেখে হেল্প পাও, তাহলে আমার খুব ভালো লাগবে। ভালোবাসা নিয়েও প্রত্যেকে। আমরা আসলে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে জড়িয়ে রাখতে চাই, জুড়ে জুড়ে রাখতে চাই। বাংলার প্রতিটি ছেলে মেয়ের জন্য আমাদের মিঠুন স্যার, আমার, বাকি যারা আছে সবার, আমাদের রক্ত এবং ঘাম দিয়ে লড়াই। তো আমরা তোমাদের জন্য লড়ছি। আশা করছি আমরা তোমাদের জন্য জিতবো এবং তোমরা জিতবে। তোমরা যদি যেত, তাহলেই আমাদের জিত। তোমরা হেরে গেলে কিন্তু আমরা আসলেই দিন শেষে সাবস্ক্রাইবার, লাইক, ভিউ এই সবের বাইরেও নিজেরা হেরে যাব, মাথা নত হয়ে যাবে। তাই বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে, তোমরা সোনার ছেলে মেয়ে হয়ে ওঠো। আমরা আছি তোমাদের এই যুদ্ধে, হাতে হাত ধরে, কাঁধে কাঁধ রেখে, দাঁতে দাঁত চেপে। চলো, জয় হিন্দ।